আজকে আমরা আলোচনা করব ফার্মাটের নীতি ও আলোর প্রতিফলন অর্থাৎ ফার্মার্স প্রিন্সিপাল অ্যান্ড রিফ্লেকশন অফ লাইট। ফার্মাটের নীতি সম্পর্কে অলরেডি আমরা এর আগে দুটো ভিডিওতে বিস্তারিতভাবে জেনেছি। যারা তোমরা ভিডিওটাকে দেখোনি তারা অবশ্যই ভিডিও দুটিকে পরপর একবার দেখে নাও। ফার্মাটের নীতির আলোচনার একদম শুরুতেই আমরা একটা কথা বলেছিলাম যে ফার্মাটের নীতির জানার উদ্দেশ্যটা কী, অর্থাৎ কেন আমরা ফার্মাটের নীতিটাকে শিখতে যাব। ফার্মাটের নীতির উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমরা যে এই আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণের যে সূত্রগুলোকে এতদিন পর্যন্ত জাস্ট মুখস্থ করে আসছিলাম, সেই আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণের সূত্রগুলো অ্যাকচুয়ালি কীভাবে এলো, তার ভিত্তিটা কোথায় বা তাদেরকে কিভাবে আমরা প্রমাণ করতে পারি সেগুলো কিন্তু আমরা দেখিনি। আমরা জাস্ট শুধুমাত্র আলোর প্রতিফলনের সূত্র এই এবং আলোর প্রতিসরণের সূত্র এই জাস্ট আমরা এগুলোকে মুখস্থ করে এসেছিলাম। কিন্তু এই ফার্মাটের নীতিকে ব্যবহার করে আমরা খুব সহজেই আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণের সূত্রগুলোকে প্রতিষ্ঠা করতে পারি। তো আজকের আলোচনায় আমরা দেখব যে কিভাবে এই ফার্মাটের নীতিকে ব্যবহার করে আলোর প্রতিফলনের সূত্রগুলোকে প্রতিষ্ঠা করতে পারি, এবং এর পরের ভিডিওতে আমরা ঠিক একইভাবে ফার্মাটের নীতিকে ব্যবহার করে আলোর প্রতিসরণের সূত্রগুলোকে প্রতিষ্ঠা করব। তাই এই আজকে আলোচনা শুরু করার আগেই তোমাদেরকে আমি একটু বলে রাখি যে যারা তোমরা এই ফার্মাটের নীতি সম্বন্ধে বিস্তারিতভাবে জানোনি বা এর আগের ভিডিও দুটোকে তোমরা দেখোনি, তারা অবশ্যই এই ফার্মাটের নীতি সংক্রান্ত যে আগের দুটো ভিডিও, যেখানে প্রথম ভিডিওতে আমরা ফার্মাটের নীতি সংক্রান্ত একটা নতুন রাশি যার নাম হচ্ছে আলোকপথ বা অপটিক্যাল পাথ, সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তারপর দেখেছি যে সেই আলোকপথ সংক্রান্ত যে এই ফার্মাটের নীতি, সেখানে অ্যাকচুয়ালি কী বলা হয়েছে, থিওরিটিক্যালি ব্যাপারটাকে বুঝেছি, এবং সেটাকে যদি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে হয়, গাণিতিকভাবে তাকে যদি প্রকাশ করতে হয় সেটা কি হবে সেটাও আমরা বিস্তারিতভাবে জেনেছি, এবং সেটাকেই আজকে আমরা সরাসরি ব্যবহার করে আলোর প্রতিফলনের সূত্রগুলোকে প্রমাণ করব। তাই এই আলোর প্রতিফলনের সূত্রগুলোকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা কিভাবে এই ফার্মাটের নীতিটাকে কোন জায়গায় কেন ব্যবহার করছি সেটাকে বুঝতে হলে তোমাদের এই ফার্মাটের নীতিটাকেও ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা ভিডিওটাকে দেখে তবেই আজকের ভিডিওটাকে দেখছো। তো এই আলোর প্রতিফলনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, চলো একটু ছোট্ট করে রিক্যাপ করে নিই যে আলোর প্রতিফলনের ক্ষেত্রে সূত্র দুটি কি ছিল। এই ছিল আমাদের আলোর প্রতিফলনের দুটো সূত্র। কি বলা হয়েছে প্রথম সূত্রে, যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই তলে অবস্থান করে। আর দ্বিতীয় সূত্রতে বলা হয়েছে যে আপাতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান হয়। কি বলা হলো, যে এই রকম যদি একটা প্রতিফলক তল আমাদের কাছে দেওয়া থাকে, প্রতিফলক তল বলতে আসলে একটা দর্পণকে আমরা এখানে দেখিয়েছি, তাহলে এইরকম একটা বিন্দু যার নাম দিয়ে দিলাম এ বিন্দু থেকে একটা আলোক রশ্মি এলো, এসে এই প্রতিফলক তল অর্থাৎ এই দর্পণের উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু এই ওতে প্রথমে আপাতিত হলো। আপাতিত হওয়ার পর এই আলোক রশ্মিটা এখান থেকে প্রতিফলিত হয়ে গেল, প্রতিফলিত হয়ে বি বিন্দুতে পৌঁছলো। এবার এই প্রতিফলক তলের উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু যেখানে এই আলোক রশ্মিটা আপাতিত হলো, যেটাকে আমরা বলছি আপাতন বিন্দু, সেই আপাতন বিন্দুতে এই প্রতিফলক তলের উপরে আমি একটা লম্ব অঙ্কন করলাম, কাল্পনিকভাবে এরকম একটা লম্ব অঙ্কন করলাম, এর নাম দিয়ে দিলাম NO। তাহলে এই NO এটাকে আমরা বলছি অভিলম্ব, প্রতিফলক তলের উপরে আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। এই AO আলোক রশ্মিটাকে আমরা বলছি আপাতিত রশ্মি, এবং OB যেটা এই তল থেকে প্রতিফলিত হয়ে গেল সেটাকে আমরা বলছি প্রতিফলিত রশ্মি। তাহলে এই আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং এই আপাতন বিন্দুতে প্রতিফলক তলের উপরে অঙ্কিত অভিলম্ব NO এরা একই তলে অবস্থান করে। এটাই হচ্ছে আমাদের আলোর প্রতিফলনের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রতে কি বলা হয়েছে, যে আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান হয়। অর্থাৎ এই যে আমাদের রশ্মিটা এ থেকে ও বিন্দুতে এসে আপাতিত হলো, এটাকে আমরা বলছি আপাতিত রশ্মি। এটা এই অভিলম্বের সঙ্গে যেই কোণ করে থাকবে, ধরো এক্ষেত্রে এই কোণের মানটা হচ্ছে I, সেটাকে আমরা বলছি আপতন কোণ। ঠিক একইভাবে এই প্রতিফলিত রশ্মিটা ওই অভিলম্বের সঙ্গে যেই কোণ করে থাকে এটাকে আমরা বলছি প্রতিফলন কোণ, যেটা ধরে নাও R। তাহলে বলা হয়েছে যে এই আপাতন কোণ I এবং প্রতিফলন কোণ R এদের মান সবসময় সমান হয়, অর্থাৎ I = R। এটা হচ্ছে আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র। পরিষ্কার? তাহলে আজকে আমরা দেখব যে কিভাবে এই ফার্মাটের নীতিটাকে ব্যবহার করে আলোর প্রতিফলনের এই দুটো সূত্রকে আমরা প্রতিষ্ঠা করতে পারি। তার আগে আমরা এখানে কয়েকটা জিনিস একটু দেখে নিই। কী করলাম, প্রথমে এই আপাতিত রশ্মি যেই বিন্দু থেকে আসছে, অর্থাৎ এই যে আমাদের সোর্স যেখান থেকে আলোক রশ্মিটা আসছে, সেখান থেকে আমরা একটা অভিলম্ব অঙ্কন করলাম, কাল্পনিক একটা অভিলম্ব এই প্রতিফলক তলের উপরে, অর্থাৎ এই হচ্ছে একটা অভিলম্ব আমরা আঁকলাম। ঠিক একইভাবে এই যে আমাদের গন্তব্যস্থল, আলোক রশ্মিটা প্রতিফলিত হওয়ার পর ফাইনালি যেই বিন্দুতে পৌঁছলো অর্থাৎ বি বিন্দু, সেখান থেকেও আমরা একটা
এরকম অভিলম্ব অঙ্কন করলাম এই প্রতিফলক তলের উপর। এবারে এদের নাম দিই, ধরো এটার নাম হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের পি বিন্দু আর এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু। এবার ধরো এই যে আমাদের পি এবং কিউ এদের মধ্যবর্তীকার যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্বটা ধরে নাও ডি। এর মধ্যে এই ও এবং পি এর মধ্যবর্তীকার যে দূরত্ব, সেই দূরত্বটা ধরো এক্স, অর্থাৎ এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা মনে করো এক্স। তাহলে এই পুরো দূরত্বটা যদি ডি হয়, এইটুকু অংশ যদি এক্স হয়, তাহলে এইটুকু অংশ কত হবে? এইটুকু অংশ হবে আমাদের, এটা হবে আমাদের ডি মাইনাস এক্স। হলো? জিনিসগুলো কিন্তু তোমরা পরপর ভালো করে একটু খেয়াল করে দেখো, কারণ এখানে আমরা অনেক কিছু এঁকে ফেলবো, তারপরে একটু কনফিউজড হয়ে যাবে। তাই পরপর স্টেপ ওয়াইজ তোমরা ব্যাপারগুলোকে ভালোভাবে একটু মনে রাখবে। হলো? আচ্ছা, এবার জ্যামিতি ধারণা থেকে আমরা কি জানি, যে এই যে আমাদের কোণ আই, এই কোণটা যদি আমাদের আই কোণ হয়, তাহলে এটা হবে আমাদের আই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর কোণ। আচ্ছা, এবার এখানে দেখো এই যে এ থেকে পি এই দূরত্বটা ধরে নাও এ। ঠিক একইভাবে বি থেকে কিউ পর্যন্ত এই যে আমরা অভিলম্ব অঙ্কন করেছি, এই দূরত্বটা মনে করো বি। এ থেকে ও পর্যন্ত এই যে আমাদের আপাতিত রশ্মি, এই আপাতিত রশ্মির জ্যামিতিক দূরত্ব, অর্থাৎ জ্যামিতিকগত দিক থেকে, অর্থাৎ আমরা যদি স্কেল দিয়ে বা দৈর্ঘ্য মাপার ফিতে দিয়ে এ থেকে ও পর্যন্ত দূরত্বটাকে মেজার করি, তাহলে সেই দূরত্বটা মনে করো L1। ঠিক একইভাবে ও থেকে বি পর্যন্ত আমাদের জ্যামিতিক দূরত্ব, সেটা মনে করো L2। হলো? আচ্ছা, এবার এখানে দেখো দুটো ত্রিভুজ তৈরি হলো, ও এ পি এবং ও বি কিউ। এবার এই ত্রিভুজ দুটোকে আমরা একটু ভালো করে একটু অ্যানালাইজ করি। কীরকম? দেখো, এই মনে করো আমাদের একটা ত্রিভুজ, এই হচ্ছে একটা ত্রিভুজ, আর এই হচ্ছে আরেকটা ত্রিভুজ। হলো? এবার এগুলো একটা নাম দিই, এই হচ্ছে আমাদের ও বিন্দু, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, আর এটা হচ্ছে আমাদের পি বিন্দু। ঠিক একইভাবে এটা হচ্ছে আমাদের ও বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু। একটু মিলিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে আমাদের ও থেকে পি এই ডিস্টেন্সটা আমরা কত ধরেছি? এই ডিস্টেন্সটা ধরেছি আমরা এক্স। এ থেকে পি এই ডিস্টেন্সটা ধরেছি আমরা এ। ঠিক একইভাবে ও থেকে কিউ এই ডিস্টেন্সটা কত? ডি মাইনাস এক্স। আর বি থেকে কিউ এই ডিস্টেন্সটা হচ্ছে বি। এবার আমরা পাইথাগোরাসের থিওরেম আমরা জানি, যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এরকম একটা সমকোণী ত্রিভুজের জন্য অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক একইভাবে এটার ক্ষেত্রেও আমরা সেটা লিখতে পারি, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, এখানে কোণটাকে একটু দেখিয়ে দিই। এ কোণটার মান কত? এই এ কোণটার মান হচ্ছে আমাদের আই, এখানে আমাদের বি কোণটার মান হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এই এ ও যে দৈর্ঘ্যটাকে আমরা ধরেছি L1, সেই L1টা আসলে কি হবে? অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে অতিভুজ হচ্ছে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ L1 এর ভ্যালুটা আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক একইভাবে এখানে আমাদের বি থেকে ও এই ডিস্টেন্সটা কত? L2। তাহলে L2টাকে আমরা একইভাবে লিখতে পারি রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। পেলাম? তাহলে এখান থেকে আমরা যে দুটো এক্সপ্রেশন পেলাম, সেটা হচ্ছে L1 ইজ ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এবং L2 ইজ ইকুয়ালস টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এই দুটো এক্সপ্রেশন আমরা এখানে পেলাম। এইবার আমরা যখন ফার্মাটের নীতির প্রথম পার্টের ভিডিওতে, যেখানে আমরা ফার্মাটের নীতি সংক্রান্ত যে রাশিটার কথা আমরা জেনেছিলাম, যেটাকে আমরা বলছি আলোক পথ বা অপটিক্যাল পাথ, সেই আলোচনায় আমরা কি দেখেছিলাম, যে একটা আলোক পথ বা অপটিক্যাল পাথ বলতে আসলে কি বোঝায়। একটা আলোক রশ্মি যখন এ বিন্দু থেকে ও বিন্দুতে আসছে, এই এ ও পথে সে কতটা পরিমাণ আলোক পথ অতিক্রম করেছে, সেটাকে আমরা কিভাবে পরিমাপ করতে পারি। সেটার জন্য তোমরা যদি ভিডিওটাকে না দেখে থাকো, তাহলে আমি আবার সাজেস্ট করছি তোমরা অবশ্যই ভিডিওটাকে একবার দেখে নাও। সেখানে আমরা কি দেখেছিলাম, সেটাকে যদি আমরা λ1 দিয়ে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ এ থেকে ও পর্যন্ত যেতে তার কতটা আলোক পথ অতিক্রম করতে হয়েছে, সেটা যদি আমাদের λ1 হয়, তাহলে সেটা কত হবে? সেটা হচ্ছে এই যে মাধ্যমটা, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটা নিয়েও আমরা একটু বিস্তারিতভাবে অলরেডি আলোচনা করে এসেছি।
সেই প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে যদি আমরা এই জ্যামিতিক দূরত্ব দিয়ে গুণ করি তাহলে সে কতটা আলোক পথ অতিক্রম করেছে সেই λ1 এর ভ্যালুটা আমরা পেয়ে যাই। অর্থাৎ এ থেকে ও পর্যন্ত যেতে যে আলোক পথ অর্থাৎ λ1 সেটা আসলে কি হবে, এই মাধ্যমটার যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক সেটা কত হবে। এখানে যে মাধ্যম রয়েছে এখানে কিন্তু সেই মাধ্যম রয়েছে, কারণ এই প্রতিফলক তলের উপরে এই পুরো মাধ্যমটা কিন্তু একই মাধ্যম। অর্থাৎ সেটা যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ হয় তাহলে এই পাশের অংশে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ তাহলে এটাও অবশ্যই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ হবে। তো আমরা ধরে নিচ্ছি এখানে এমন একটা মাধ্যম রয়েছে যার প্রতিসরাঙ্কের মান হচ্ছে মিউ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই λ1 এর ভ্যালু হবে মিউ ইন্টু L1। ঠিক একইভাবে আমরা যদি এই ও থেকে বি পর্যন্ত যেতে আলোক রশ্মিটা কতটা আলোক পথ অতিক্রম করেছে সেটাকে পরিমাপ করতে চাই, তাহলে কীভাবে করতে পারি সেটাও আমরা দেখেছিলাম। এটাকে ধরে নিচ্ছি λ2, অর্থাৎ ও থেকে আলোক রশ্মিটার বি পর্যন্ত যেতে কতটা আলোক পথ অতিক্রম করতে হলো, সেই যে মাধ্যমটা সেই মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ এবং সে কতটা জ্যামিতিক দূরত্ব অতিক্রম করেছে L2, সেটা দিয়ে গুণ করে দিলে পরেই আমরা যে ভ্যালুটা পাবো সেটি হচ্ছে আলোক রশ্মিটার অতিক্রান্ত যে আলোক পথের মান সেটা। এবার এই L1 এবং L2 ভ্যালুটা আমরা অলরেডি পেয়েছি, এই ভ্যালুগুলোকে আমরা এখানে একটু বসিয়ে দিই। তাহলে মিউ ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখান থেকে আমরা পেলাম মিউ ইন্টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এবার তোমাকে যদি আমি বলি যে আলোক রশ্মিটার এ বিন্দু থেকে বি বিন্দু যেতে, অর্থাৎ এ থেকে ও হয়ে বিতে যেতে এই যাত্রাপথে তার মোট কতটা আলোক পথ অতিক্রম করতে হলো, এ থেকে ও পর্যন্ত যেতে যেটুকু আলোক পথ অতিক্রম করতে হয়েছে প্লাস ও থেকে বি পর্যন্ত যেতে অতটা আলোক পথ অতিক্রম করতে হয়েছে, এই দুটোকে যোগ করে দিলে আমরা পেয়ে যাব। অর্থাৎ আমি বলছি যে এ থেকে ও হয়ে বিতে যেতে, অর্থাৎ এ ও বি পথে অতিক্রান্ত মোট আলোক পথ সেটা যদি ল্যামডা হয় তাহলে ল্যামডা আসলে কি হবে, λ1 প্লাস λ2। এবার λ1 এবং λ2 ভ্যালুটা অলরেডি পেয়েছি, এই ভ্যালুগুলোকে এখানে বসিয়ে দিই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মিউ ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস মিউ ইন্টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো মিউ দুটোর মধ্যেই রয়েছে, তাহলে মিউটাকে আমরা কমন নিতে পারি। তাহলে এখান থেকে পেলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এইটাকে একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে মনে করো আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের একটু পরে কাজে লাগবে। তাহলে এখান থেকে আমরা পেলাম আলোক রশ্মিটার এ থেকে ও বিন্দুতে প্রতিফলনের পর বি বিন্দু পর্যন্ত যেতে মোট কতটা আলোক পথ অতিক্রম করতে হলো, সেটা হচ্ছে এটা। এবার এখানে দেখো এই আলোক রশ্মিটার এ বিন্দু থেকে এসে ও বিন্দুতে আপাতিত হলো। এবার ও বিন্দুটা যদি এইখানে না হয়ে মনে করো এইখানে হতো, বা এইখানে না হয়ে যদি এখানে হতো, তাহলে কি সেটার জন্য এই আলোক পথের মানটা পরিবর্তন হতো? অবশ্যই পরিবর্তন হতো। দেখো এই ধরে নাও আমাদের প্রতিফলক তল, এবার একটা আলোক রশ্মি এই মনে করো আমাদের ও বিন্দু, ঠিক আছে। তাহলে আলোক রশ্মিটার এ থেকে এসে ও বিন্দুতে আসার কথা ছিল, কিন্তু সেই যদি ও বিন্দুতে না আসে, ও বিন্দুটা যদি এখানে না হয়ে এই দিকে কোনো একটা জায়গায় হতো এবং সেখান থেকে প্রতিফলিত হয়ে সে যদি বি বিন্দুতে যেত, অর্থাৎ এই হচ্ছে আমাদের মনে করো এ বিন্দু, এটা অ্যাকচুয়ালি ও বিন্দু হওয়ার কথা ছিল, কিন্তু ও বিন্দুর অবস্থান এখানে না হয়ে যদি এইখানে হতো এবং সেখান থেকে আলোক রশ্মিটা প্রতিফলিত হয়ে যদি বি বিন্দু যেত, বা দ্বিতীয় কেসে যে ধরো আলোক রশ্মিটা এখানে একটা প্রতিফলক তলের উপরে এসে অ্যাকচুয়ালি আসার কথা ছিল এখানে, কিন্তু সে এখানে না এসে সে এখানে এসে আপাতিত হলো এবং এখান থেকে সে প্রতিফলিত হয়ে সে বি বিন্দুতে গেল। অর্থাৎ এই ক্ষেত্রে এই হচ্ছে আমাদের এ বিন্দু, আলোক রশ্মিটা এখানে এসে আপাতিত হলো, এটা হচ্ছে আমাদের আপাতন বিন্দু ও, তাহলে এখান থেকে প্রতিফলিত এসে বি বিন্দুতে গেল। দেখো এই ও এর অবস্থান এখান থেকে পরিবর্তন হয় যদি এখানে হয়, বা ও এর অবস্থান এখান থেকে পরিবর্তন যদি এখানে হয়, তাহলে দেখো ও এর পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই এক্সের ভ্যালু সেটা পরিবর্তন হচ্ছে। তাহলে এক্স যদি পরিবর্তন হয়ে যায় তাহলে λ1 অর্থাৎ এই এ থেকে ও পর্যন্ত যেতে বা ও থেকে বি পর্যন্ত যেতে এই এক্সের পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে λ1 এবং λ2 উভয়ই পরিবর্তন হয়ে যাচ্ছে।
এবং ল্যামডা 1 ল্যামডা 2 পরিবর্তন হয়ে যাওয়া মানে আলটিমেটলি আমাদের ল্যামডার ভ্যালুটাও পরিবর্তন হয়ে যাওয়া। অর্থাৎ আলোক রশ্মিটা এ থেকে যে এই প্রতিফলক তলের উপরে আপাতিত হচ্ছে সেটা কোন জায়গাতে আপাতিত হচ্ছে সেই আপাতন বিন্দু ও এর অবস্থানের উপরে কিন্তু আমাদের এই ল্যামডার ভ্যালু অর্থাৎ আলোক পথের মানটা নির্ভর করছে। অর্থাৎ এখান থেকে আমি যে কথাটা বলছি এটাকে যদি আমি একটু লিখি তাহলে সেটা কেমন হচ্ছে যে আপাতন বিন্দু অর্থাৎ ও এর অবস্থানের পরিবর্তনের ফলে আমাদের এক্স এর ভ্যালু, এক্স বলতে আসলে আমাদের ও থেকে পি, অর্থাৎ ও থেকে পি অর্থাৎ এই এক্স এর মান তথা ল্যামডা এর মান পরিবর্তিত হয়। তার মানে আমি বলতে চাইছি যে এই আপাতন বিন্দু ও এর অবস্থানের যদি পরিবর্তন ঘটে অর্থাৎ ও বিন্দুতে এখানে না হয়ে এখানে হতো বা এখানে হতো তাহলে এক্স এর মানটা পরিবর্তন হতো। এক্স এর মান যদি পরিবর্তন হয় তাহলে ল্যামডা 1 পরিবর্তন হবে, এক্স এর মান পরিবর্তন হলে ল্যামডা 2 পরিবর্তন হবে। আলটিমেটলি আমাদের এই ল্যামডা সেটাও পরিবর্তন হয়ে যাবে, কারণ ল্যামডা 1 ল্যামডা 2 পরিবর্তন হয় ল্যামডাও পরিবর্তন হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই এক্স এর মান পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এই ল্যামডার ভ্যালুটাও পরিবর্তিত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই আমাদের আলোক পথের মানটা এই যে আমাদের এক্স এর ভ্যালু তার উপরে নির্ভর করছে। অর্থাৎ এখান থেকে আমরা যেটা বলতে পারি এটাকে যদি আমি একটু লিখি তাহলে কথাটা হচ্ছে এরকম, আলোক পথ অর্থাৎ ল্যামডা এর মান এক্স মানে আসলে ও থেকে পি এই ডিস্টেন্সটা এক্স এর মানের উপরে নির্ভরশীল। কারণ এক্সটা যদি পরিবর্তন হয় তাহলে আমাদের ল্যামডা অর্থাৎ আলোক পথের মানটাও পরিবর্তন হবে। এবার তোমরা একটু রিমাইন্ড করো যে ফার্মাটের প্রিন্সিপাল অর্থাৎ ফার্মাটের নীতির যে দ্বিতীয় পার্টের ভিডিও যেখানে আমরা ফার্মাটের নীতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি সেখানে আমরা কি দেখেছিলাম যে একটা আলোক রশ্মি এরকম একটা সমতল প্রতিফলক তলের উপরে প্রতিফলিত হয়ে এক বিন্দু থেকে এসে প্রতিফলনের পর তার আরেক বিন্দুতে যেতে সে সেই পথ অবলম্বন করে যেই পথের ক্ষেত্রে তার সবচেয়ে কম আলোক পথ অতিক্রম করতে হয়, বা পরোক্ষভাবে বললে একটা আলোক রশ্মির এ বিন্দু থেকে কোনো একটা বিন্দুতে প্রতিফলনের পর বি বিন্দুতে যেতে সে সেই পথ অবলম্বন করবে যেই পথের ক্ষেত্রে তার সময়টা সবচেয়ে কম লাগে। এবং সেখান থেকে আমরা দেখেছিলাম যে সেটাকে যদি গাণিতিক রূপটা আমরা দেখি অর্থাৎ ফার্মাটের প্রিন্সিপালের যে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ গাণিতিক রূপটা আমরা দেখেছিলাম, সেখান থেকে কি দেখেছি ফার্মাট প্রিন্সিপাল এর গাণিতিক রূপটা আমরা কি দেখলাম, গাণিতিক রূপ থেকে আমরা একটা এক্সপ্রেশন পেয়েছিলাম সেটা হচ্ছে ডি ল্যামডা ডিএক্স ইজ ইকুয়ালস টু 0। এই এক্সপ্রেশনটা আমরা পেয়েছিলাম, এটাকে এখন আমরা ব্যবহার করব। এবার ল্যামডার ভ্যালুটা আমরা এখানে পেয়েছি, তাহলে এটাকে যদি আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, কারণ আমরা দেখলাম যে ল্যামডার ভ্যালুটা আমাদের এক্স এর মানের উপরে নির্ভরশীল, অর্থাৎ এক্স এর পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ল্যামডাটাও পরিবর্তন হবে। তাহলে এখানে যদি আমরা দেখি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েট করি আমরা এক্স এর রেসপেক্টে ল্যামডাকে, তাহলে দেখি আমরা কি পাচ্ছি। সেখান থেকে আমরা ফাইনালি দেখব যে সেটা 0 হওয়ার শর্তটা কি, সেটা পেয়ে গেলে পরেই আমাদের যে কন্ডিশনটা পাওয়ার দরকার সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। চলো দেখা যাক যে ডি ল্যামডা ডিএক্স এখান থেকে আমরা যদি বসাই তাহলে এটাকে আমরা নাম দিচ্ছি কি, এটার নাম দিচ্ছি মনে করো 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণে এই 1 নম্বর সমীকরণ থেকে পাওয়া ল্যামডা ভ্যালুটাকে বসিয়ে পাই, অর্থাৎ 1 নং সমীকরণকে ব্যবহার করে 2 নং সমীকরণ থেকে পাই কি পাইছি আমরা এখান থেকে যে ডি ডিএক্স অফ কি মিউ ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0 হবে। এটা হলো।
এবার এখানে দেখো এই যে আমাদের মিউ অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক, এটার ভ্যালু কিন্তু সবসময় ফিক্সড। তাহলে এটা তো একটা ধ্রুবক। তাহলে যেহেতু আমাদের এই মিউ এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট বা বাংলায় বললে আমরা যেটাকে বলি ধ্রুবক, একটা মাধ্যমের জন্য, নির্দিষ্ট মাধ্যমের জন্য একটা নির্দিষ্ট কন্ডিশনের ক্ষেত্রে অবশ্যই সেটার ভ্যালুটা কত হচ্ছে, সেটা সবসময় ফিক্সড, সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এটাকে আমরা এই এক্সের পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এটার কোনো পরিবর্তন হচ্ছে না, তাই এটাকে আমরা ডিফারেন্সিয়েশনের বাইরে লিখতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি মিউ ইন্টু ডি ডিএক্স অফ রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটাকে একটু ভাঙলে পরে এখান থেকে আমরা লিখতে পারি মিউ ইন্টু ডি ডিএক্স অফ রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ডি ডিএক্স অফ রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এইবার দেখো আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি যে এটা গুণ এটা ইজ ইকুয়ালস টু 0। মানে এখানে জিনিস ভালো করে একটু বোঝো। ধরো তোমাকে আমি বললাম এক্স এবং ওয়াই এই দুটোকে গুণ করলে পরে আমাদের 0 হবে। তার মানে এটা কখন হতে পারে, এক্স এবং ওয়াই দুটো সংখ্যা, এই দুটো সংখ্যাকে গুণ করলে পরে এটার ভ্যালুটা সবসময় 0 হবে। কখন? যখন হয় আমাদের এক্স সেটা 0, অথবা আমাদের ওয়াই সেটা 0, অথবা দুটোই 0। সেটা যদি হয় তাহলে একমাত্র দুটো গুণফল করলে 0 হবে। কি বললাম? দুটো সংখ্যা এক্স এবং ওয়াই এদেরকে যদি আমি গুণ করি তাহলে তার ভ্যালু পাবো আমরা 0। সেটা কখন হতে পারে? হয় আমাদের এক্সের ভ্যালুটা 0 হবে, কারণ 0 দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করি না কেন সেটা সবসময় 0 হবে। অথবা বলতে পারি ওয়াইয়ের ভ্যালুটা 0 হবে, কারণ ওয়াই যদি 0 হয় তাহলে এক্সের ভ্যালু যাই হোক না কেন এই দুটোকে গুণ করলে অবশ্যই 0 হবে। অথবা এটা কী হতে পারে যে দুটোই 0, সেই দুটো যদি 0 হয় তাহলে 0 এবং 0 গুণ করলে পরে অবশ্যই 0 হবে। এবার এই ক্ষেত্রে সেই একই কথা প্রযোজ্য, মিউ এবং এই পুরো অংশটা, এই দুটো অংশকে গুণ করলে পরে আমরা 0 পাচ্ছি। তার মানে হয় আমাদের এটা 0, অথবা আমাদের এটা 0, অথবা আমাদের দুটোই 0। কিন্তু এখান থেকে আমরা জানি যে প্রতিসরাঙ্ক এই ভ্যালুটা কখনোই 0 হতে পারে না। অর্থাৎ যেহেতু মিউ ইজ নট ইজ ইকুয়ালস টু 0, কারণ মিউ প্রতিসরাঙ্কের ভ্যালু সবসময় একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, তার একটা ডেফিনিট ভ্যালু আছে, সেটা কখনো 0 হতে পারে না। সুতরাং এটা যদি 0 না হয় তাহলে অবশ্যই আমাদের এই টার্মটাকে 0 হতে হবে। অতএব যেহেতু মিউর ভ্যালুটা 0 হতে পারে না, অতএব ডি ডি এক্স অফ রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ডি ডি এক্স অফ রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এই ভ্যালুটাকে আমাদের 0 হতে হবে। পরিষ্কার কথাটা? এটাকে আমরা নাম দিচ্ছি 3 নম্বর সমীকরণ। এবার আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইউজ করে এই ভ্যালুটা এবং এই ভ্যালুটাকে বের করার চেষ্টা করছি। এবার ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ধারণা আশা করি তোমাদের আছে, তবু আমি একটু ছোট্ট করে তোমাদের সুবিধার্থে একটু করে দেখাচ্ছি। আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের একটা ফর্মুলা রয়েছে, ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। আশা করি তোমরা এই ফর্মুলাটার সঙ্গে অবগত আছো। তার মানে আমরা যদি এক্স টু দি পাওয়ার এনকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে সেই ভ্যালুটা কত হবে? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এই একটা জিনিস। আরেকটা আছে কি, যে ধরো আমাদের কাছে দেওয়া আছে ডিওয়াই ডিএক্স। আচ্ছা, ডিওয়াই ডিএক্সকে আমরা এভাবে ভাঙতে পারি না? ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স, এভাবেও আমরা ভাঙতে পারি। এই দুটো জিনিসকে আমরা ব্যবহার করে এবার দেখব এই ভ্যালুটা এবং এই ভ্যালুটাকে কি করে বের করা যায়। দেখো, ডি ডি এক্স অফ রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? ডি ডি এক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2। যারা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটাকে ভালোভাবে আয়ত্ত করেছো তারা ডাইরেক্টলি এর ভ্যালুটা কত হবে সেটা তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারো। যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি এটা একটু বিস্তারিতভাবে দেখাচ্ছি। যারা এই জিনিসটা ভালোভাবেই পারো তারা এই জায়গাটাকে একটু স্কিপ করে যেতে পারো, ঠিক আছে? যাদের এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস সম্বন্ধে একটু সমস্যা রয়েছে তারা এই জায়গাটাকে একটু মন দিয়ে দেখো, তাহলে জিনিসটা দেখবে বুঝতে পারবে। এটা হচ্ছে একটা ফর্মুলা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের, যে আমরা এক্স টু দি পাওয়ার এন এরকমভাবে যদি কোনো একটা রাশিমালা থাকে তাকে যদি আমরা এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এই ভ্যালুটা পাবো এইরকম,
ঠিক একইভাবে আমরা ডিওয়াই ডিএক্স এটাকে আমরা ডিওয়াই ডিজেড ডিজেড ডিএক্স এইভাবেও আমরা ভেঙে লিখতে পারি। এবার এই দুটো জিনিসকে আমরা এখানে ব্যবহার করছি, এইটাকে তো আমরা এইভাবে লিখতেই পারি। আচ্ছা এখানে দেখো এই যে আমরা লিখেছি এক্স টু দি পাওয়ার এন, এটাকে আমরা কখন ডিফারেন্সিয়েট করতে পারবো? যখন আমরা এক্সকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব তখন এটাকে আমরা এভাবে লিখতে পারি। ঠিক একইভাবে এই পুরো অংশটাকে আমি এই পুরো অংশটার রেসপেক্টেই ডিফারেন্সিয়েট করতে পারি। অর্থাৎ এটাকে যদি আমি এটা ভেঙে লিখি এটাকে এভাবে লিখতে পারি ডিডি অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হাফ ইন্টু ডি অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ডিএক্স। যে এই জায়গাটাকে ব্যবহার করলাম ডিওয়াই ডিএক্সকে আমরা ডিওয়াই ডিজেড ডিজেড ডিএক্স লিখতে পারি। অর্থাৎ এই অংশ কেটে গেলে পরে আবার এই অংশটা ফিরে আসবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখন দেখো ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে এটাকে লিখতে পারি এন ইন্টু এক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান। এই জায়গাটাকে আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করলাম। ঠিক একইভাবে এই জায়গাটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে ডিডি এক্স অফ এ স্কোয়ার হবে। এটা কি? এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই যে আমরা এ থেকে আমরা এখানে এই এ থেকে পি পর্যন্ত যে দূরত্বটাকে মেজার করেছি এটা কি? এটা ফিক্সড ভ্যালু, এটা পরিবর্তন হচ্ছে না। সুতরাং এটা যদি পরিবর্তন না হয় এটা ধ্রুবক থাকবে। তার মানে এই এক্সের পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এর কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে আমি এক্সের রেসপেক্টে যদি এটাকে ডিফারেন্সিয়েট করি সে ভ্যালুটা অবশ্যই জিরো আসবে। তার মানে এখান থেকে আমরা পেলাম এই যে ডিডি এক্স অফ এ স্কোয়ার, এটা জিরো হবে, তাহলে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার করতে পারি। এখান থেকে আমরা পেলাম হাফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি ঠিক একই রকম ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার টু, টু ইন্টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা পেলাম এটাকে আমরা লিখতে পারি এরকমভাবে ওয়ান বাই টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর এখান থেকে আমরা পাচ্ছি টু এক্স, এবার টু টু ক্যান্সেল আউট হয়ে গেল। এখান থেকে আমরা ফাইনালি পেলাম এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক একইভাবে আমরা যদি এই পার্টটাকে ডিফারেন্সিয়েট করি, এইটা আমি নিজে করছি না, এটা তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, তোমরা এটা নিজেরা করবে। যে দেখা যাবে এই যে আমরা যদি ডি ডি এক্স অফ রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি এক্সের রেসপেক্টে তাহলে তার ভ্যালুটা আসবে মাইনাস ডি মাইনাস এক্স রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, তোমরা নিজেরা এই পার্টটাকে করবে ঠিক যেমনটা আমি এখানে করেছি। এইভাবে তোমরা এই পার্টটাকেও করার চেষ্টা করবে, দেখো ফাইনালি এই রেজাল্টটা আসবে। তাহলে দেখো এখান থেকে আমরা দুটো টার্ম পেলাম, এক হচ্ছে ডিডি এক্স অফ এই পার্টটার ভ্যালু কত আসলো এটা, আর এই পার্টটার ভ্যালুটা কত আসলো এটা। তাহলে এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই তাহলে কি পাচ্ছি? ফ্রম ইকুয়েশন 3 অর্থাৎ 3 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ডি মাইনাস এক্স রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ এই ভ্যালুটা ওই ভ্যালুটা বসানোর পর আমরা এটা পেলাম। এইবার একটু উপর দিকে চলো, দেখো এখানে আমরা কি দেখলাম। এবার দেখো এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পাচ্ছি? এই কোণের মান হচ্ছে আই। তাহলে আমি যদি সাইন অফ আই বের করতে চাই, সাইন অফ আই মানে কি হবে? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্বর ভ্যালুটা কত? এক্স, আর অতিভুজ কত? এটা রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক একইভাবে এই ত্রিভুজের জন্য যদি আমি সাইন আর এর ভ্যালুটা বের করতে চাই তাহলে সাইন আর ভ্যালু কত হবে? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব মানে হচ্ছে ডি মাইনাস এক্স, অতিভুজ কত? রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার হলো। তাহলে দেখো এক্স ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এর জায়গায় আমি সাইন আই লিখতে পারি। ঠিক একইভাবে এই জায়গাটায় আমি সাইন আর লিখতে পারি। এই ভ্যালু দুটোকে এখন আমরা ওই এক্সপ্রেশনটার মধ্যে বসাবো, যে এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এর জায়গায় আমরা কী লিখতে পারি? সাইন অফ আই। ঠিক একইভাবে এই জায়গাটাকে আমরা কী লিখতে পারি? ডি মাইনাস এক্স বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি সাইন অফ আর ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পেলাম সাইন আই ইজ ইকুয়ালস টু সাইন আর।
তাহলে সাইন আই ইজ ইকুয়ালস টু সাইন আর হলে তাহলে এখান থেকে ফাইনালি আমরা লিখতে পারি আই ইজ ইকুয়ালস টু আর। এটাই হচ্ছে আমাদের আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র। এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। কিভাবে প্রমাণ করলাম? ফরম্যাটের নীতিকে ব্যবহার করে আমরা এই জিনিসটাকে প্রমাণ করলাম। এই যে ফরম্যাটের নীতি থেকে আমরা এই এক্সপ্রেশনটা পেয়েছিলাম, এই এক্সপ্রেশনটাকে ব্যবহার করে এই ডিডি এক্স অফ ল্যামডা ইজ ইকুয়ালস টু 0 হবে, সেই ভ্যালুটা এখানে বসালাম। ল্যামডার ভ্যালুটা আমাদের জানা ছিল, এই ভ্যালুটাকে এক্সপ্রেশনের মধ্যে বসিয়ে ফাইনালি আমরা এই জায়গাটা এসে পৌঁছালাম যে আই ইজ ইকুয়ালস টু আর হবে। এবং আলোর প্রতিফলনের সেই সূত্র দুটিকে আমরা দেখেছিলাম একদম প্রথমে, সেখানে আমরা দেখলাম যে আলোর প্রতিফলনের যে দ্বিতীয় সূত্র সেখানে কি বলা হয়েছে যে আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান, অর্থাৎ আই ইজ ইকুয়ালস টু আর। তাহলে এই জিনিসটা আমাদের প্রমাণিত হয়ে গেল। পরিষ্কার। এবার আমরা দেখব যে প্রথম সূত্রটাকে কীভাবে প্রতিষ্ঠা করা যায়, যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই তলে অবস্থান করে। অর্থাৎ এই যে আমাদের আপাতিত রশ্মি এও, প্রতিফলিত রশ্মি ওবি এবং এই প্রতিফলকের উপরে অঙ্কিত অভিলম্ব এনও, এরা একই তলে অবস্থান করে। চলো এবার এটা একটু দেখা যাক যে কীভাবে এটাকে প্রতিষ্ঠা করা যায়, যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই তলে অবস্থান করে। এবার এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো। এই একটা তল, এই যে আমরা পিঙ্ক কালার দিয়ে এঁকেছি, এই যে হচ্ছে একটা তল আর এই হচ্ছে একটা তল। এই তল দুটো পরস্পরের ওপরে লম্ব। এই তলটাকে যদি তুমি ধরো বইয়ের খাতা, তুমি যদি বই খাতাটাকে বইয়ের টেবিলের উপরে রাখো, তাহলে এই তলটা হচ্ছে এই তলটা, ঠিক আছে? এটা মনে করে একটা দর্পণকে নির্দেশ করছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই দর্পণের তল। বুঝা গেল? এটা যদি আমাদের দর্পণের তল হয়, দর্পণের তলের উপরে লম্বভাবে অবস্থিত এই হচ্ছে আরেকটা তল। এই তলটার একটা নাম দিলাম, এটা মনে করো এস টি ইউ ভি। তাহলে এস টি ইউ ভি এটা এই তলের উপরে লম্ব, আর এই নিচের যে তলটা রয়েছে এটাকে আমরা ধরে নিচ্ছি দর্পণের তল। এবার দেখো, মনে করো এই হচ্ছে একটা বিন্দু যার নাম দিলাম এ, আর এই একটা বিন্দু যার নাম দিলাম বি। তাহলে একটা আলোক রশ্মি এই বিন্দু থেকে এলো, এসে এই প্রতিফলক তলের উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম আমরা ও বিন্দুতে এসে আপাতিত হলো, হয়ে এখান থেকে, এটা তো একটা প্রতিফলক তল যেমনটা আমি প্রথমে বললাম, এটা হচ্ছে দর্পণের তল। দর্পণের তলের উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু ওতে এসে আপাতিত হয়ে এখান থেকে সে প্রতিফলিত হয়ে বিতে গেল। অর্থাৎ এখান থেকে একটা আলোক রশ্মি এ থেকে ওতে এলো, ও থেকে প্রতিফলিত হয়ে বিতে গেল। এবার এখানে দেখেই বুঝতে পারছো এও এবং ও বি এই এস টি ইউভি এই তলের মধ্যে অবস্থিত। এবার এই প্রতিফলক তলের ওপরে অবস্থিত যে বিন্দু ও, এখানে আমরা একটা অভিলম্ব কল্পনা করলাম। মনে করো এই হচ্ছে আমাদের অভিলম্ব, যেটা আমরা এই ও এর উপরে অঙ্কন করেছি, এটার নাম দিয়ে দিলাম এন ও। তাহলে এন ও, এ ও, ও বি এরা সবাই এই এস টি ইউভি এই তলে অবস্থিত। অর্থাৎ এখানে যদি আমি লিখি এ ও বি এন ও সকলেই এস টি ইউভি তলে অবস্থিত। দেখো 3 ডাইমেনশনাল জিনিসকে আমি 2 ডাইমেনশনাল এঁকে বোঝাচ্ছি, তোমরা একটু ভালো করে ব্যাপারটাকে খেয়াল করো। আমি একটু ছোট করে রিক্যাপ করি। এই যে নিচের তলটা, ঠিক আছে, এই নিচের তলটা মনে করো একটা দর্পণ, ঠিক আছে? এই দর্পণের ওপরে এইরকম একটা আমরা কাল্পনিক তল কল্পনা করেছি এস টি ইউভি। তাহলে এই তলটা তুমি খেয়াল করো, এই এ বিন্দু থেকে একটা আলোক রশ্মি এসে দর্পণের উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু ওতে এসে আপাতিত হলো। এবার ও বিন্দুতে আসার পর দর্পণ থেকে সেটা প্রতিফলিত হয়ে এদিক বরাবর চলে গেল, বি বিন্দুতে এসে পৌঁছলো। দেখেই বুঝতে পারছো এই এও এবং ও বি এরা এই এস টি ইউভি এই তলের মধ্যে অবস্থিত। এবার যদি আমি এই প্রতিফলক তলের উপরে অবস্থিত ও বিন্দুতে একটা অভিলম্ব অঙ্কন করি, মনে করো এন ও, তাহলে এই এন ও সেটাও এই এস টি ইউভি এই তলের মধ্যেই অবস্থিত। পরিষ্কার হলো এইটুকু? আচ্ছা, এবার ধরো এই একটা আলোক রশ্মি এ বিন্দু থেকে এলো, এসে এই প্রতিফলক তলের ওপরে অবস্থিত এই ও বিন্দুতে আপাতিত না হয়ে এর থেকে একটু দূরে মনে করো এই একটা বিন্দু যার নাম দিলাম মনে করো ও ড্যাশ বিন্দুতে আপাতিত হলো। তাহলে কি হবে? আলোক রশ্মিটা এ থেকে প্রথমে ও ড্যাশে এলো, ও ড্যাশ থেকে প্রতিফলিত হয়ে তারপর বিতে পৌঁছবে। অর্থাৎ আলোক রশ্মিটা এখান থেকে এখানে এলো, এখান থেকে সে প্রতিফলিত হয়ে বিতে গেল।
এবার অবশ্যই তুমি দেখেই বুঝতে পারছো যে এই ও ড্যাশ বিন্দুটা কিন্তু এই STUV এই তলের মধ্যে অবস্থিত নয়, তাই না? এবার এখান থেকে দেখেই আমরা বুঝতে পারছি যে এ থেকে ও বিন্দুর যা দূরত্ব, এ থেকে ও ড্যাশ বিন্দুর দূরত্বটা বেশি। ঠিক একইভাবে ও থেকে বি বিন্দুর দূরত্ব যতটা, তার থেকে ও ড্যাশ থেকে বি বিন্দুর দূরত্বটা কিন্তু বেশি। অর্থাৎ এ বিন্দু থেকে ও বিন্দুর যে দূরত্ব সেটার থেকে এ থেকে ও ড্যাশ বিন্দু দূরত্ব বেশি। একইভাবে ও থেকে আমাদের বি বিন্দুর যে দূরত্ব সেটার থেকে আমাদের ও ড্যাশ থেকে বি বিন্দু দূরত্বটা বেশি। অর্থাৎ এই দূরত্বের তুলনায় এই দূরত্বটা ছোট, এই দূরত্বের তুলনায় এই দূরত্বটা ছোট। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে আমাদের AO প্লাস OB এই ভ্যালুটা অবশ্যই AO ড্যাশ প্লাস ও ড্যাশ বি এর থেকে ছোট হতে হবে। বুঝলে কথাটা? তার মানে আমি যদি এ থেকে ও হয়ে বিতে যাই তাহলে আমাকে যতটা দূরত্ব অতিক্রম করতে হবে, এ থেকে ও ড্যাশ হয়ে বিতে গেলে আমাকে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে তুলনামূলকভাবে। এবার ফার্মাটের নীতি আমাদের কি বলছে যে একটা আলোক রশ্মি এক বিন্দু থেকে প্রতিফলনের পর আরেক বিন্দুতে যেতে সেই পথ অবলম্বন করবে যেই পথে তার সবচেয়ে কম সময় লাগবে, বা পরোক্ষভাবে বললে একটা আলোক রশ্মি এক বিন্দু থেকে এসে প্রতিফলনের পর আরেক বিন্দুতে যেতে সেই পথ অবলম্বন করবে যেই পথ বরাবর যেতে তার সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করতে হবে, এরকম একটা সমতল প্রতিফলক তলের ক্ষেত্রে। তাহলে আমরা ফার্মাটের নীতি অনুযায়ী কি বলতে পারি যে আলোক রশ্মিটা এ থেকে বিতে যেতে হলে সে ও বিন্দু হয়েই বিতে যাবে, সে ও ড্যাশ বিন্দু হয়ে বিতে যাবে না। তার কারণ ও যদি এ থেকে ও ড্যাশ বিন্দু হয়ে বিতে যায় তাহলে তুলনামূলকভাবে তাকে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে, কিন্তু এটা তো আলোর ধর্মের বিরুদ্ধে। কারণ ফার্মাটের নীতি তো আমাদের বলেই দিচ্ছে যে আলোক রশ্মি এ থেকে প্রতিফলনের পর বিতে যেতে সেই পথ ফলো করবে যেই পথে তাকে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করতে হবে, এবং সে যদি এ থেকে ও হয়ে বিতে যায় তাহলেই তাকে একমাত্র সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করতে হবে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আলোক রশ্মিটা যদি এ থেকে ও হয়ে বিতে যায় সেটা সে যাবে, কিন্তু সে এ থেকে ও ড্যাশ হয়ে বিতে সে যাবে না। পরিষ্কার কথাটা? তার মানে আমরা কি বলতে পারি, আলোক রশ্মির অ্যাকচুয়াল যে গতিপথ সেটা কোন দিক বরাবর হবে, এ থেকে ও হয়ে বিতে যাওয়া। তাহলে এ থেকে ও হয়ে বিতে গেলে দেখো এখানে আমাদের আপাতিত রশ্মি কোনটা, AO, প্রতিফলিত রশ্মি কোনটা, OB, আমাদের এই প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব কোনটা, NO। দেখো এই AO OB NO এরা কিন্তু সবাই একই তলে অবস্থান করছে, STUV এই তলের মধ্যে অবস্থান করছে। পরিষ্কার? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে আমাদের আপতিত রশ্মি অর্থাৎ AO, প্রতিফলিত রশ্মি অর্থাৎ OB, এবং আমাদের আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব, এক্ষেত্রে হচ্ছে আমাদের NO, সকলেই একই তলে, এই ক্ষেত্রে সেটা কি, STUV এই তলে অবস্থান করছে। এটাই হচ্ছে আমাদের আলোর প্রতিফলনের প্রথম সূত্র। এটাই হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্র। এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। পরিষ্কার? তাহলে দেখো আমরা আলোর প্রতিফলনের প্রথম সূত্র সেটাকে এখান থেকে এই ফার্মাটের নীতিকে ব্যবহার করেই প্রমাণ করে ফেলতে পারলাম। কারণ ফার্মাটের নীতি বলেই দিচ্ছে যে আলোক রশ্মি এ বিন্দু থেকে প্রতিফলনের পর বি বিন্দুতে সেই পথ বরাবর যাবে যেই পথে তার সবচেয়ে কম সময় তথা তার সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করতে হবে। এখান থেকে আমরা সেটা পেয়েই গেলাম যে আলোক রশ্মিটা যদি এ থেকে ও হয়ে বিতে যায় তাহলেই তার সবচেয়ে কম সময় লাগবে বা সবচেয়ে কম দূরত্ব তাকে অতিক্রম করতে হবে, এবং সেটা তাই যদি হয় তাহলে আমাদের এই আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং এই যে অভিলম্ব তারা একই তল অর্থাৎ STUV এই তলেই অবস্থান করতে হবে। তাহলে এইভাবে দেখো আমরা ফার্মাটের নীতিকে ব্যবহার করে খুব সহজেই আলোর প্রতিফলনের প্রথম এবং দ্বিতীয় উভয় সূত্রকে আমরা প্রমাণ করে ফেলতে পারি।
তাহলে আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ফার্মাটের নীতিকে ব্যবহার করে আলোর প্রতিসরণের সূত্রগুলোকে আমরা খুব সহজেই প্রমাণ করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।